Hi guys, this is MSI Ifaz and welcome back to MSI Teaches Physics. আজকে আমরা শিখব forces, Newton's first law, second law and third law and আমরা ওদের interpretations গুলো দেখব. At the same time, এরপর আমরা কিছু question paper related problems করব so that we can relate what we are learning today. So, আর দেরি না করে let's get right into it. সবার আগে forces. So, what is a force? A force is basically a push or a pull. So, একটা অবজেক্ট আছে, অবজেক্টকে যদি আমি ধাক্কা দিই বা টানি, আমার ওকে অবশ্যই কি দেওয়া লাগবে? একটা ফোর্স দেওয়া লাগবে, রাইট? So, force is basically a push or a pull. নাও ফোর্স দিলে অবজেক্টসটা কি করে? সবার আগে আমি যদি একটা অবজেক্টকে ফোর্স দিই, ইট উইল স্টার্ট টু মুভ এন্ড ইট উইল স্টার্ট টু মুভ ইন আ স্ট্রেট লাইন। সো আমরা যদি দেখি এখানে বলছে ফার্স্ট পয়েন্টে যে ফোর্সেস মেক অ্যান অবজেক্ট মুভ ইন আ স্ট্রেট লাইন। সো ফর এক্সাম্পল, এই যে আমার হাত একটা অবজেক্ট আছে, আমি যদি ওকে এখান থেকে একটা ফোর্স দিই, ওকে যদি আমি এই ডিরেকশনে, এই যে এই ডিরেকশনে যদি একটা ফোর্স দিই, তাহলে অবজেক্টটা এই পাশ দিয়ে যাওয়া স্টার্ট করবে এন্ড এই পাশেও একটা স্ট্রেট লাইন ধরে মুভ করা স্টার্ট করবে, রাইট? সো ফোর্স দিলে অবজেক্টসটা একটা স্ট্রেট লাইনে মুভ করা ট্রাই করে। দ্যাট ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, অ্যান অবজেক্ট ক্যান নট এক্সার্ট আ ফোর্স অন ইটসেলফ। সো আমি কোনো সময় নিজের উপর নিজে ফোর্স এক্সার্ট করতে পারবো না। এখন আই নো এটা বললে একটা কনফিউশন আসে যে আচ্ছা ঠিক আছে, কই আমি তো নিজের উপর নিজের ওয়েট এক্সার্ট করতেছি। বাট weight is not a force that we exert on ourselves. This is the force that the earth exerts on us. ওকে, সো এই থার্ড পয়েন্ট আমরা এটাই বলছি যে ওয়েট ইজ নট আ ফোর্স দ্যাট উই এক্সার্ট, এটা আর্থ আমাদের উপর এক্সার্ট করতেছে। সো আমরা যখন বলতেছি যে আমার ওয়েট 700 নিউটনস, আমার ওয়েট 700 নিউটনস, এটা কোনখান থেকে আসতেছে? এটা হচ্ছে আর্থ আমাকে 700 নিউটনস দিয়ে নিচে পুল করতেছে, ওইটার জন্য হচ্ছে আমার ওয়েটটা 700 হচ্ছে। ইটস নট লাইক যে আমি নিজেকে 700 নিউটনস দিয়ে ডাউনলোড কোনো ফোর্স দিচ্ছি। হোপ দ্যাট মেক সেন্স। And now আমরা নিউটনস ফার্স্ট ল, সেকেন্ড ল আর থার্ড লতে আস্তে আস্তে মুভ করি। সো নিউটনস ফার্স্ট ল বলে যে an object that is stationary will remain stationary and an object that is moving with a constant velocity will keep on moving with that constant velocity unless compelled by an external force. So obviously আমি জানি ডেফিনেশন সবার মুখস্থ আছে, বাট এটা একটু বোঝা দরকার। যে ফর এক্সাম্পল একটা অবজেক্ট যদি রেস্টে থাকে বা স্টেশনারি থাকে, যতক্ষণ নাকি আমি ওকে কোনো ফোর্স দিচ্ছি না, দ্যাট ইজ আমি যতক্ষণ ওকে কোনো রেজাল্টেন্ট ফোর্স দিব না, ইট উইল নট মুভ, রাইট? অ্যান্ড একটা অবজেক্ট যদি একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে মুভ করতে থাকে, আনলেস এন্ড আনটিল আমি ওকে একটা সামনের দিকে পুশ করতেছি বা অপোজিট দিকে ওকে রেজিস্ট করতেছি, ও স্পিড আপও করবে না, স্লো ডাউনও করবে না, হুইচ মিনস ওর অ্যাক্সেলারেশনটা কি থেকে যাবে? ওর অ্যাক্সেলারেশনটা জিরো থেকে যাবে। সো একটা অবজেক্ট যদি রেস্টে থাকে আর যদি ওকে কোনো ফোর্স না দেওয়া থাকে, ও অলওয়েজ রেস্টেই থাকবে। আর যদি কেউ একটা কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে মুভ করতে থাকে, ওকে কোনো অন্য সাইড দিয়ে বা ওকে যদি কোনো রেজাল্টেন্ট ফোর্স আমরা না দিই, তাহলে ও ওই কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে মুভ করতে থাকবে। সো যদি অ্যাক্সেলারেশন জিরো থাকে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সটাও অলওয়েজ জিরো থাকবে। এটি অ্যাকচুয়ালি নিউটনস সেকেন্ড ল, বাট আগে আমরা ফার্স্ট লটা প্রপারলি বুঝি, দেন আমরা সেকেন্ড লতে আস্তে আস্তে মুভ করব। অ্যাকচুয়ালি ফার্স্ট ল আর সেকেন্ড লটা আমরা একসাথেই অলওয়েজ ইউজ করে থাকি যখন নাকি আমরা ফিজিক্সে এক্সপ্লেন করি। সো ফার্স্ট লর সাথে অবশ্যই সেকেন্ড লটা আমাদের অলওয়েজ চলেই আসবে। সো ফার্স্ট লর আমরা যদি আরো কিছু পার্টস দেখি, আমরা দেখতে পারতেছি যে এখানে একটা অবজেক্ট আছে, একটা বক্স। এই বক্সটাকে আমরা একটা পিঙ্ক কালারের ফোর্স দিচ্ছি টু দ্য রাইট এন্ড একটা পার্পল কালারের ফোর্স দিচ্ছি ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন। সো একটা ফোর্স টু দ্য রাইট কাজ করতেছে, এই ফোর্সটার জন্য অবজেক্টটা লেটস সে রাইটের দিকে মুভ করা স্টার্ট করবে। সো দ্য বক্স স্টার্টস টু মুভ ইন দিস ডিরেকশন, ওকে? অ্যান্ড এরপর যদি আমি ডাউনওয়ার্ড ফোর্সটা দিই, এই ডাউনওয়ার্ড ফোর্সটা দেওয়ার পর ও যে এই রাইটের দিকে যাচ্ছিল, ডাউনওয়ার্ড ফোর্স পাওয়ার কারণে ও এখন এরকম একটা অ্যাঙ্গুলার মোশনে মুভ করা স্টার্ট করবে। সো এই সেকেন্ড পার্পল কালারের যে ফোর্সটা, এই ফোর্সটা বেসিক্যালি ওর ডিরেকশনটা চেঞ্জ করতে আমাদেরকে হেল্প করতেছে। সো এখানে যে ফার্স্ট ফোর্সটা, দ্য ফার্স্ট ফোর্স মেক্স দ্য অবজেক্ট move with a uniform acceleration. So first এই পিঙ্ক কালারের ফোর্সটা অবজেক্টটাকে মুভ করাইতে হেল্প করতেছে। And আমাদের যে সেকেন্ড ফোর্সটা আছে, it causes the object to change its direction. এই যে ফার্স্ট ফোর্সটা আর সেকেন্ড ফোর্সটা, এই দুইটা ফোর্সকে কম্বাইন করলে এদেরকে আমরা নিউটনস ফার্স্ট ল পেয়ার বলতে পারি। So together we can call these two forces to be Newton's first law pair. More on them later. এবার আমরা চলে আসি interpretation of Newton's first law তে। So Newton's first law বলে যে when the resultant force on an object is zero, that is অবজেক্টটাকে যদি কোনো এক্সটার্নাল ফোর্স না দিই,
তাহলে the body will either remain at rest or it will move with a constant velocity. So এটা হচ্ছে proper interpretation of Newton's first law. So আমরা যদি এক্সামে এক্সপ্লেন করতে চাই, আমরা কোনো সময় বলবো না যে আচ্ছা নিউটনস ফার্স্ট ল দিয়ে এক্সপ্লেন করতে বললাম, আমরা ডেফিনেশনটা লিখে দিব না, বিকজ ডেফিনেশন লিখলে জীবনেও আমাদেরকে মার্ক দেবে না। আমাদের মার্কটা আসবেই হচ্ছে যদি আমরা ইন্টারপ্রেটটা ঠিক মতো করতে পারি অ্যান্ড সিচুয়েশনের সাথে যদি এটাকে কানেক্ট করতে পারি। এটা আমরা বেসিক্যালি আজকে যখন পরে কিছু ওয়ার্কশিটস এর প্রবলেম দেখবো তখন ব্যাপারটা আমরা আরো বেটার ভাবে বুঝতে পারবো। সো নিউটনস ফার্স্ট ল এর ইন্টারপ্রিটেশনের পার্টটা বুঝলে এবার আমরা নিউটনস সেকেন্ড লতে চলে আসি। এন্ড আমি নিউটনস ফার্স্ট ল পড়ানোর টাইমে বলতেছিলাম যে নিউটনস ফার্স্ট লর সাথে সেকেন্ড লটা একটু কাইন্ড অফ কানেক্টেড, রাইট? এখন নিউটনস সেকেন্ড লর একটা ডেফিনেশন আছে, বাট আমরা ওই ডেফিনেশনে আজকে খুব একটা বেশি যাব না, বিকজ নিউটনস সেকেন্ড লটা আসে হইতেছে গিয়ে মোমেন্টামের একটা কনসেপ্টে, এন্ড অবভিয়াসলি মোমেন্টাম আমাদের পরের পার্ট, সো আমরা এটা ওই পার্টের জন্য রেখে দিব। যতটুকু আমাদের এখন বোঝার দরকার ওই ততটুকু পার্টই আমরা এখন বোঝার ট্রাই করব। সো নিউটন সেকেন্ড লর অ্যাকচুয়াল ডেফিনেশনটা হচ্ছে যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম is directly proportional to the force applied. বাট আমরা আপাতত এগুলা ডেফিনেশন জানতেও চাই না, বুঝতেও চাই না। আমরা একটা জিনিসই বুঝতে চাইতেছি এখান থেকে, দ্যাট ইজ যে নিউটন সেকেন্ড ল বলে যে ফোর্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাক্সেলারেশন। দ্যাট ইজ যত বেশি আমরা ফোর্স দিব অ্যাক্সেলারেশনও তত বেশি হবে, ফোর্স যত কম দিব অ্যাক্সেলারেশনও তত কম হবে। এটা কাইন্ড অফ একটু লাইক নর্মালি আমরা চিন্তাও করতে পারি, একটা অবজেক্ট ওকে যত জোরে ধাক্কা দিব কি তত ফাস্টার মুভ করবে, দ্যাট মিনস ওর অ্যাক্সেলারেশন তত বেশি, রাইট? সো ফোর্স বেশি হইলে অ্যাক্সেলারেশন বেশি এন্ড ফোর্স কম হইলে অ্যাক্সেলারেশন কম। তাহলে এবার একটু ফার্স্ট লর সাথে এটাকে কানেক্ট করার ট্রাই করি। রেজাল্টেন্ট ফোর্স জিরো হইলে অ্যাক্সেলারেশন কি হয়ে যাবে অ্যাকর্ডিং টু সেকেন্ড ল? আমরা জানি যদি আমাদের এখানে রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়ে যায় তাহলে আমাদের এখানে যে অ্যাক্সেলারেশনটা আছে এটাও জিরো হয়ে যাবে, যেহেতু ওরা ডিরেক্টলি প্রপোর্শনাল। এন্ড নিউটনস ফার্স্ট ল এটাই বলতেছে যে যদি রেজাল্টেন্ট ফোর্সটা জিরো হয়ে যায় তাহলে অবজেক্টটা রেস্টে থাকবে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে। সো এই যে রেজাল্টেন্ট ফোর্স জিরো, এটার কারণে কি অ্যাক্সেলারেশন জিরো হচ্ছে, এটা আমাদেরকে আমাদের সেকেন্ড ল বলে। এন্ড অ্যাক্সেলারেশন জিরো হইলে কি হবে? অ্যাক্সেলারেশন জিরো হইলে অবজেক্টটা ইদার রেস্টে থাকবে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করবে, এটা আমাদের নিউটনস ফার্স্ট ল বলে। সো অলওয়েজ নিউটনস ফার্স্ট ল আর সেকেন্ড লকে আমরা একসাথে ইন্টারকম্বাইন করে বলতে পারি। সো এবার আমরা আসি ইন্টারপ্রিটেশন অফ নিউটনস সেকেন্ড ল। সো এই যে ইট ক্যান বি সেড দ্যাট নিউটনস সেকেন্ড ল ইনক্লুডস নিউটনস ফার্স্ট ল। ফর আ বডি ট্রাভেলিং উইথ আ constant velocity, the acceleration is zero, and therefore the resultant force acting on it is also zero, according to Newton's second law. When the resultant force is zero, the object is either at rest or traveling at a constant velocity. Exactly মাত্র জিনিসটা বুঝাইলাম, ওই জিনিসটা বেসিক্যালি এখানে লেখা আছে। So I hope you guys are clear with Newton's first law and second law, and always মাথায় রাখতে হবে যে Newton's first law আর second law always একজন আরেকজনকে and always মাথায় রাখতে হবে যে নিউটনস ফার্স্ট ল এন্ড সেকেন্ড ল একজন আরেকজনকে অলওয়েজ কমপ্লিমেন্ট করবে। এবার আমরা আমাদের সব থেকে মোস্ট ফেমাস বা সব থেকে কমন লতে চলে আসি, যেটা হচ্ছে নিউটনস থার্ড ল। নিউটনস থার্ড ল একটা বাচ্চারে জিজ্ঞেস করলেও বলতে পারে কি সেটা, যে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, রাইট? এখন এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, এটার মানেটা কি? মানেটা হইতেছে গিয়ে যে অবজেক্টটা যদি একটা অ্যাকশন ফোর্স দেয়, অবজেক্টটা অবশ্যই একটা রিঅ্যাকশন ফোর্সও ফিল করবে। এই যে এই অ্যাকশন ফোর্সটা অবজেক্টের আর রিঅ্যাকশন ফোর্সটা, এই দুইটা ফোর্সকে কম্বাইন করলে এটাকে আমরা নিউটনস থার্ড ল পেয়ার বলতে পারি। বাট আজকে আমরা নিউটনস পেয়ার্স গুলো দেখবো না, এটা আমাদের নেক্সট লেকচারের পার্ট। আজকে আমরা জাস্ট খালি নিউটনস লস গুলো বোঝার ট্রাই করতেছি। সো ওয়ান্স এগেন আমরা যদি একটা এক্সাম্পলে আসতে চাই, নিউটনস থার্ড লর সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে লেটস সে এটা একটা ওয়াল আর আমরা একটা বল একটা ওয়ালের মধ্যে বাড়ি দিব। সো বলটা যখন ওয়ালকে বাড়ি দিবে, বলটা অবভিয়াসলি কি ওয়ালকে একটা ফোর্স দিয়ে বাড়ি দিবে। লেটস সে বলটা 50 নিউটনস দিয়ে ওয়ালকে একটা রাইট সাইডে ফোর্স দিচ্ছে, রাইট? সো রাইট সাইডে ফোর্স দিলে ওয়ালটা কি করবে? ওয়াল ওকে একটা উল্টা ফোর্স দিবে ওই সেম 50 নিউটনস এর ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। সো যদি বলটা একটা সামনের দিকে ফোর্স দেয়, রাইট, ওয়ালটাকে কি করবে? একটা ব্যাকওয়ার্ড ফোর্স দিবে। বল যে ফোর্সটা দিচ্ছে ওয়ালকে সেটা হচ্ছে আমাদের অ্যাকশন ফোর্স, আর ওয়াল যে ফোর্সটা দিবে বলকে সেটা হচ্ছে বল যে রিঅ্যাকশনটা ফেস করতেছে। এই অ্যাকশন ফোর্স আর রিঅ্যাকশন ফোর্স এই দুটাকে কম্বাইন করলে এরা নিউটনস থার্ড ল পেয়ার হয়ে যায়। So I hope Newton's third law টাও আমাদের ক্লিয়ার আছে, and Newton's third law interpretation ভাই এটাই যে every action has an equal and opposite reaction, that's it.
ঠিক আছে, এটার আহামরি খুব একটা ইন্টারপ্রিটেশন আমরা বলতে পারবো না, ইটস ভেরি সিম্পল, স্ট্রেট ফরওয়ার্ড, ডেফিনেশনের মধ্যে ইন্টারপ্রিটেশন চলে আসছে। সো এইবার আমরা কিছু কোয়েশ্চেন পেপার রিলেটেড প্রবলেমস দেখবো। এটা আমাদের একটা ওয়ার্কশিটের পার্ট, ওয়ার্কশিটের নাম হচ্ছে গিয়ে ফোর্সেস, যেটা আমরা পরে আপলোড করে দিব। এটাও আপনাদের দেখতে হবে, বাট পরে গিয়ে দেখতে হবে, এখন দেখার দরকার নেই। আপনারা যদি লেকচার্স গুলো ফলো করেন, আমি বলে দিব যে কোন লেকচারের পর অ্যাকচুয়ালি এই ওয়ার্কশিটটা দেখতে হবে, বা আমরা একটা প্লেলিস্ট করে দিব ইউনিট 1 এর, ওই প্লেলিস্ট অনুযায়ী হচ্ছে গিয়ে দেখলে ব্যাপারটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন আমরা ফোর্সেস এর কিছু কোয়েশ্চেন পেপার রিলেটেড প্রবলেমস দেখি। নাম্বার 1 বলছে, once in orbit above the Earth's atmosphere, the engines on a space rocket are switched off. Which of the table correctly states the resulting motion of the rocket and the law explaining this motion? আমি জানি না এটা বললে কেন জানি সবাই নিউটনস থার্ড ল বা ফার্স্ট ল কে কানেক্ট করে, বাট এইটা অ্যাকচুয়ালি ফার্স্ট ল বা থার্ড ল না। কেন না, সেই ব্যাপারটা আমরা দেখতেছি। একটা রকেট বেসিক্যালি উপরে উঠতেছিল, ওর ইঞ্জিনটাকে আমরা অফ করে দিছি। ইঞ্জিনকে যখন অফ করব, একটা জিনিস দেখেন, লেটস সে আমার কাছে একটা রকেট আছে, এটা লেটস আমরা একটা সার্কুলার দিয়ে একটা রকেট বুঝছি, সার্কুলার শেপ দিয়ে রকেট বুঝলাম। এই রকেটটা উপরে যাচ্ছিল, সো লেটস সে আমরা ওর একটা মোশন দিই, ও উপরের ডিরেকশন এরকম যাচ্ছিল। কারণ উপরে যে যাচ্ছে, যেহেতু ওর ইঞ্জিনের একটা ফোর্স ছিল, ইনিশিয়ালি ফোর্স থাকলে অবশ্যই অ্যাক্সেলারেট করতেছিল, বা অ্যাক্সেলারেট না করলেও যদি ওর রেজাল্টেন্ট ফোর্স 0 থাকে তাহলেও ওর একটা ভেলোসিটি থাকার কথা, রাইট? সো ও একটা ভেলোসিটি দিয়ে উপরে উঠতেছিল। এখন সাডেনলি কি হয়ে গেল, সাডেনলি আমরা ইঞ্জিনটাকে অফ করে দিছি। ইঞ্জিনটাকে অফ করে দিলে কি হবে, ইঞ্জিনটাকে অফ করে দিলে এই ভেলোসিটিটা আস্তে আস্তে ডিক্রিজ করা স্টার্ট করবে না? কেন? বিকজ উপরের দিকে তো হচ্ছে গিয়ে ইঞ্জিনের ফোর্সটা কাজ করতেছিল, নিচের দিকে আরেকটা ফোর্স কাজ করবে না, দ্যাট ইজ দ্য ওয়েট অফ দ্য রকেট। আমি এখন ফোর্সেস গুলো লিখতেছি না, জাস্ট বোঝানোর জন্য আপওয়ার্ড আর ডাউনওয়ার্ড অ্যারো দিয়ে বুঝালাম যে দুইটা ফোর্স দুই ডিরেকশনে কাজ করতেছে। সো আমরা যখন এই ফোর্সটা অফ করে দিব, নাও দেয়ার ইজ অনলি ওয়ান ফোর্স অ্যাক্টিং, দ্যাট ইজ ইন দ্য ডাউনওয়ার্ড ডিরেকশন, রাইট? এটা একটা এক্সটার্নাল ফোর্সের মতো কাজ করবে, আর এই এক্সটার্নাল ফোর্স হওয়ার কারণে ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ করা স্টার্ট করবে, রাইট? সো ভেলোসিটি ডিক্রিজ করলে ওর তো আর ইউনিফর্ম ভেলোসিটি থাকতে পারবে না, সো এটা অবভিয়াসলি চেঞ্জিং ভেলোসিটির একটা পার্ট হবে। সো অ্যান্সারটা ইদার সি বা ডি হবে। এখন নিউটনস থার্ড ল তো বলে এভরি অ্যাকশন হ্যাজ এন ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। এখানে তো ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশনের কিছু নাই, রাইট? এখানে কি হচ্ছে, ফোর্স কমায় দিছি, এর জন্য অ্যাক্সেলারেশন কমে গেছে, বা ফোর্স নেগেটিভ ডিরেকশনে দেওয়ার কারণে অবজেক্টটা ডিসিলারেট করা স্টার্ট করছে, রাইট? সো ও উপরে যাচ্ছিল, যেহেতু আমরা সামনের ফোর্সটা বন্ধ করে দিছি, এখন অপোজিট দিকে ফোর্স থাকার কারণে অবজেক্টটা ডিসিলারেট করা স্টার্ট করতেছে। ফোর্সের সাথে যদি অ্যাক্সেলারেশন রিলেট করি, এটা কার ল, কোন লটার সাথে কানেক্ট হয়, সেটা কোন লর সাথে কানেক্ট হয়, এটা হয় হচ্ছে গিয়ে আমাদের নিউটনস সেকেন্ড ল, রাইট? সো আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে সি হবে, যে ওর চেঞ্জিং ভেলোসিটি আছে এন্ড ও নিউটন সেকেন্ড ল ফলো করতেছে, বা এটা হচ্ছে গিয়ে নিউটন সেকেন্ড লর এক্সপ্লেনেশন থেকে আসতেছে। হোপ দ্যাট মেক সেন্স। আমরা নেক্সট কোয়েশ্চেনটা চলে আসি। এটা কাইন্ড অফ রেজাল্টেন্ট ফোর্সের একটা পার্ট, সো এখানে নিউটন সেকেন্ড লর ওই যে ফিজিক্যাল স্টেমের যে ফর্মুলাটা, সেটাই আমরা অ্যাপ্লাই করব। সেখানে বলতেছে a lift moves upwards from rest with an acceleration a. সো আমরা একটা লিফটকে আগে ইনিশিয়ালি এঁকে ফেলি। সো লেটস সে এটা একটা লিফটটা উপরের দিকে উঠতেছে, সো আমরা একটা আপওয়ার্ড ডিরেকশনে মোশন দিলাম। A student of mass 70 kg standing in the lift exerts a force of 800 newtons on the floor of the lift. আচ্ছা, এইবার একটু নিউটনস থার্ড লতে চলে আসি। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। সো মানুষটা যদি লিফটকে 800 নিউটনস দিয়ে একটা ডাউনওয়ার্ড পুশ দেয়, লিফট কি করবে, ওকে একটা আপওয়ার্ড পুশ দিবে না ওই সেম 800 নিউটনটা দিয়ে? সো লিফটের ভিতরে যে মানুষটা আছে, মানুষটা একটা আপওয়ার্ড ফোর্স ফিল করবে উইথ 800 নিউটনস, আর ওর ওয়েট বলে দিছে হচ্ছে গিয়ে 70 কেজি। সো ওর নিচে কাজ করবে হচ্ছে গিয়ে ওর ওয়েটটা উইচ ইজ 70 জি। সো ম্যাস 70 কেজি হওয়ার কারণে ওয়েটটা 70 জি হচ্ছে। লিফটটা বলে দিছে যে লিফটটা ইজ মুভিং আপওয়ার্ডস। এখন এখানে আমাদেরকে ওরা অ্যাক্সেলারেশন বের করার একটা এক্সপ্রেশন বানাইতে বলছে। এখন অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটা কেমন হওয়া উচিত? আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ। মাথায় রাখবো এখানে যে আমরা এফটা লিখছি, এই এফটা অলওয়েজ একটা রেজাল্টেন্ট ফোর্স হইতে হবে। রেজাল্টেন্ট ফোর্স বের করি হচ্ছে গিয়ে অবজেক্টটা যেই ডিরেকশনে মুভ করতেছে সেই ডিরেকশনের ফোর্স
মাইনাস অপোজিট ডিরেকশনের ফোর্স। সো উপরে যাচ্ছিল যেহেতু অবজেক্টটা বা লিফটটা, সো উপরের ফোর্স মাইনাস নিচের ফোর্স করলে আমরা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সটা পেয়ে যাব। সো রেজাল্টেন্ট ফোর্সটা হবে সামথিং লাইক 800 মাইনাস 70g ইকুয়ালস টু, ওর ম্যাথ বলা আছে হচ্ছে গিয়ে 70 এন্ড অ্যাক্সিলারেশনটাকে আমরা a লিখতে পারি। সো এবার আমরা যদি খেয়াল করি এটা মিলতেছে হচ্ছে গিয়ে উইথ অ্যান্সার সি, সো সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস। সো থার্ড কোয়েশ্চনে বলতেছে আ বল অফ মাস M is projected vertically upwards and air resistance F acts on the ball at all times. Which of the following equations should apply to the ball as it is traveling upwards? So একটা বল আছে and বলটা উপরের দিকে মুভ করতেছে। বুঝছেন একটা জিনিস, বলটাকে যদি আমরা আপওয়ার্ড শুট করি, লেটস সে এই পেনটা হচ্ছে গিয়ে একটা বল, পেনটাকে আমি আপওয়ার্ড যখন মারবো, মারার সাথে সাথে অ্যাজ সুন অ্যাজ ইট লিভস মাই হ্যান্ড, ওর উপরের দিকে কিন্তু আর কোনো ফোর্স কাজ করবে না। দ্য অনলি ফোর্সেস অ্যাক্টিং আর নিচের দিকে ওর ওয়েটটা কাজ করবে আর ওর এয়ার রেজিস্ট্যান্সটা কাজ করবে। সেই যেহেতু উপরের দিকে উঠতেছে, দ্য মোমেন্ট উই গিভ ইট দ্য ফোর্স অ্যান্ড উপরের দিকে উঠা স্টার্ট করলো, উপরে আর কোনো ফোর্স কাজ করতেছে না, বিকজ ওকে আমাদের হাত থেকে চলে গেছে। হাত থেকে চলে গেলে ওকে উপরের দিকে ফোর্স দেওয়ার কেউ নাই, সো উপরের ফোর্সটা আমাদের জিরো হয়ে গেল। এই উপরের দিকে ওর কোনো ফোর্স কাজ করতেছে না, উপরের দিকে ফোর্সটা ইজ জিরো। বাট নিচের দিকে ওর ওয়েট কাজ করবে, ওয়েট আমরা জানি হচ্ছে গিয়ে mg, আর যেহেতু অবজেক্টটা উপরে দিয়ে যাচ্ছে এন্ড ওরা বলে দিছে যে একটা এয়ার রেজিস্ট্যান্স থাকবে অফ f নিউটনস, এয়ার রেজিস্ট্যান্সটা অলওয়েজ মোশনের উল্টা দিকে কাজ করে। যেহেতু বলটা উপরের দিকে যাচ্ছে, এয়ার রেজিস্ট্যান্সটা নিচের দিকে কাজ করবে। সো এয়ার রেজিস্ট্যান্সটা আমরা এখানে নিচে f দিয়ে দিলাম। এখন এখান থেকে যদি আমাদের ইকুয়েশন বানাইতে হয়, ওয়ান্স এগেইন আমরা f m ইউজ করব, and once again f টা রেজাল্টেন্ট ফোর্স রিপ্রেজেন্ট করে। রেজাল্টেন্ট ফোর্স বের করতে হইলে মোশনের দিকের ফোর্স মাইনাস অপোজিট ডিরেকশনের ফোর্সেস গুলা। মোশনের দিকের ফোর্সটা কি, ইটস জিরো, আর অপোজিট দিকের ফোর্স হচ্ছে mg আর f। সো আমরা এখানে লিখব যে উপরের ফোর্স জিরো মাইনাস নিচের ফোর্সেস উইচ ইজ mg প্লাস f ইজ ইকুয়াল টু ma। এখান থেকে আমরা যদি ব্যাপারটাকে একটু সাবজেক্ট করার ট্রাই করি, এটা মাইনাস mg মাইনাস f ইকুয়ালস টু ma আসতেছে। এখন আই নো আপনারা বলবেন কিন্তু এটা তো অপশানই নেই, তাহলে কি হবে এখন? সো অপশানে নাই, রিজন আছে, আমাদের একটু এখন টেকনিক্যাল হইতে হবে ব্যাপারটায়। এই যে আমরা যদি এখানে যে মাইনাসটা মাল্টিপ্লাই করলাম, ঠিক আছে, মাইনাসটা মাল্টিপ্লাই না করে যদি মাইনাসটা এভাবেই রেখে দিতাম, তাহলে এটাকে আমি কি লিখতে পারতাম, এই যে এখান থেকে যদি আমি একটু কন্টিনিউ করি ব্যাপারটা, মাইনাস দিয়ে রাখলে এটাকে আমরা mg প্লাস f ইকুয়ালস টু ma লিখতে পারি না? এখন আপনারা ফর দ্য টাইম বিং মাইনাসটাকে ইগনোর করেন। কেন করবেন পরে বলতেছি, ডোন্ট ওয়ারি। মাইনাসটাকে ইগনোর করলে এটা কার সাথে ম্যাচ করতেছে, ডি এর সাথে ম্যাচ করতেছে না? সো ডি উইল বি আওয়ার অ্যান্সার। এখন আপনারা বলতে পারেন যে কেন ডি অ্যান্সার হবে, কেন আমরা মাইনাসটাকে ইগনোর করতেছি? ইটস বিকজ আমাদের এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের এখানে অ্যাক্সেলারেশনের ভ্যালুটা কিন্তু অবশ্যই কি আসতেছে, এখানে নেগেটিভ আসতেছে, বিকজ অবজেক্টটা উপরের দিকে যাচ্ছিল, যেহেতু উপরের দিকে কোনো ফোর্স নেই, সব ফোর্সেস উল্টা দিকে, সো অবজেক্ট এখন কি করা স্টার্ট করবে, ইট উইল স্টার্ট টু ডিসিলারেট। ডিসিলারেট করলে আমাদের এই অ্যাক্সেলারেশনটাও কি আসবে, অ্যাক্সেলারেশনটা নেগেটিভ আসবে। সো আমরা যদি অ্যাক্সেলারেশনটাকে নেগেটিভ কনসিডার করি, মাইনাস mg প্লাস f ইকুয়ালস টু এটা মাইনাস ma হয়ে যাবে, বিকজ অ্যাক্সেলারেশনটা নেগেটিভ আছে, দ্য অবজেক্ট ইজ ডিসিলারেটিং, অ্যান্ড দেন আমরা যদি মাইনাস মাইনাসটাকে কেটে দেই, ইট বিকামস mg প্লাস f ইকুয়ালস টু ma। একটু কনফিউজিং লাগতে পারে, বাট ব্যাপারটা কিন্তু খুবই সিম্পল, যে অবজেক্টটা যেই ডিরেকশনে যাচ্ছিল সেই ডিরেকশনে রেজাল্টেন্ট ফোর্সটা কাজ করতেছে না, রেজাল্টেন্ট ফোর্সটা তার অপোজিট ডিরেকশনে আছে। সো অ্যাক্সেলারেশনটা কি আসবে, অ্যাক্সেলারেশনটা অবশ্যই নেগেটিভ আসবে। অ্যান্ড এই ভ্যালুটা যদি নেগেটিভ হয়, এখানে আমরা একটা নেগেটিভ ভ্যালু দেখতেছি, নেগেটিভ নেগেটিভ কি কাটাকাটি হয়ে যাবে। সো এখান থেকে আমরা হচ্ছে কি এখান থেকে নেগেটিভ নেগেটিভ কেটে mg প্লাস f ইকুয়ালস টু ma বলতেছি। সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি ডি। সো ইফ দ্যাট মেক সেন্স, এবার আমরা পরের পার্টে চলে আসি। এবার আমরা কিছু ব্রড কোয়েশ্চেন্স দেখবো, এন্ড এখানে পুরো পার্টটা দেইনি, বাট কোয়েশ্চেনের পুরো কনটেক্সটে আমি দেওয়ার ট্রাই করতেছি। সো আমরা একটু দেখার ট্রাই করি পুরো জিনিসটাই।
আমরা যদি ফার্স্ট পার্টটা দেখি, এখানে বলছে a student used the apparatus shown to investigate the forces acting on a uniform solid sphere placed in water. তো এখানে পানির মধ্যে একটা স্পিয়ারকে আমরা সিঙ্ক করে রেখে দিয়েছি, ইট ইজ বেসিক্যালি ফ্লোটিং ইন ওয়াটার। অ্যাকচুয়ালি ফ্লোট করতেছে না, মাঝখানে গিয়ে ফ্লোট করতেছে, লাইক একদম সারফেসে ফ্লোট না করে ভিতরে মাঝখানে গিয়ে হচ্ছে গিয়ে ও স্টেশনারি হয়ে আছে। এখন আমরা দেখতেছি এইটা দেওয়ার কারণে, অ্যান্ড অবভিয়াসলি বিকারের একটা ম্যাস আছে, ওয়াটারের একটা ম্যাস আছে, অ্যান্ড স্পিয়ারের একটা ম্যাস আছে, এখান থেকে আমরা একটা ম্যাসের ভ্যালু দেখতে পারতেছি। আমাদেরকে পার্ট বিতে বলতেছে যে অ্যাজ দ্য স্পিয়ার ওয়াজ লোয়ার্ড ইনটু দ্য ওয়াটার, দ্য রিডিং অন দ্য ব্যালেন্স ইনক্রিজ ফ্রম 315 গ্রামস টু 465 গ্রামস অ্যাজ শোন। সো একটু যদি খেয়াল করি, ইনিশিয়ালি উইথাউট দ্য স্পিয়ার ম্যাস ছিল হচ্ছে গিয়ে 0.315 কেজি, which is 315 grams. and যখন নাকি আমরা স্পিয়ারটাকে সাবমার্জ করলাম, ম্যাসটা দেখতেছি ম্যাস ব্যালেন্সের বেড়ে গেছে, রাইট? আমাদেরকে আস্ক করছে যে এক্সপ্লেইন দ্য ইনক্রিজ ইন দ্য রিডিং অন দ্য ব্যালেন্স অ্যান্ড ইউর অ্যান্সার শুড ইনক্লুড আ রেফারেন্স টু নিউটনস থার্ড ল। সো যে কেন ম্যাস ব্যালেন্সের ভ্যালুটা বাড়লো আর এটা নিউটনস থার্ড ল দিয়ে আমাদেরকে এক্সপ্লেইন করতে বলছে। সো এই যে এক্সপ্লেনেশনসগুলো কিভাবে আসে সেই পার্টগুলো আমাদের বুঝতে হবে। সো ফার্স্ট অফ অল, বলটাকে যখন নাকি আমরা ডাউনওয়ার্ড পানির মধ্যে সাবমার্জ করব, বলটা পানিরকে যদি ডাউনওয়ার্ড ফোর্স দেয়, পানি কি করবে? বলটাকে একটা আপওয়ার্ড ফোর্স এক্সার্ট করবে, রাইট? সো ওয়াটার এক্সার্টস অ্যান আপওয়ার্ড ফোর্স, যেটাকে নাকি আমরা আপথ্রাস্ট বলি, অন দ্য বল। অ্যান্ড অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, ওয়াটার যদি ওকে একটা আপওয়ার্ড ফোর্স দেয়, বলটা কি করবে বা স্পিয়ারটা কি করবে? স্পিয়ারটাকে একটা ডাউনওয়ার্ড ফোর্স দিবে। দ্য বল এক্সার্টস অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অন দ্য ওয়াটার। এটা আমরা নিউটনস থার্ড লটা লিখছি। সো কিভাবে লিখছি দেখছেন? আমরা কিন্তু কনটেক্সটের সাথে কানেক্ট করছি, ডেফিনেশনটা লিখে দিইনি যে ভাই এভ রিঅ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন, অলরাইট? এন্ড দেন আমরা বলছি যেহেতু পানিটা একটা ডাউনওয়ার্ড ফোর্স ফিল করবে, দেয়ারফর দ্য এক্সট্রা ডাউনওয়ার্ড ফোর্স অন ওয়াটার increases the reading on the mass balance. So it's very important যে আমরা এই পার্টসগুলো একদম প্রপারলি এক্সপ্লেন করা জানি। ফার্স্ট টাইম বলতেছি ফোর্সটা কিভাবে আসতেছে, নিউটনস থার্ড লটা কানেক্ট করলাম, এন্ড থার্ড লর জন্য কি কনক্লুশনটা আসতেছে সেটা আমরা বলতেছি। সো দ্যাট মেক সেন্স। এরপর আমরা আরেকটা ব্রড কোয়েশ্চেনে চলে আসি, এন্ড এইটা একটু ট্রিকি একটা কোয়েশ্চেন, একটু আমরা ভালো করে বোঝার ট্রাই করবো, একটু কনসেন্ট্রেট করার ট্রাই করবো। দেখেন, a large spacecraft is made up of several stages. Each stage consists of a rocket motor and a fuel tank. Once a stage has used all its fuel, the rocket motor in that stage shuts down. The stage then disconnects from the spacecraft and falls back to Earth. So আমরা দেখতেছি before shutdown রকেটের অ্যাস্ট্রোনটস হচ্ছে এই পার্টে আছে, একটা সেকেন্ড স্টেজ আছে আর একটা ফার্স্ট স্টেজ আছে। আমরা দেখতে পারতেছি যে আফটার সাম টাইম ফার্স্ট স্টেজটা কি হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাস্ট্রোনট আর সেকেন্ড স্টেজ থেকে সেপারেট হয়ে যাইতেছে, রাইট? ওরা বলতেছে যে অ্যাজ দ্য রকেট ইজ রাইজিং due to the upward force of the first stage, an astronaut feels himself pushed further and further back, compressing the back of his seat. So যখন নাকি ফর এক্সাম্পল গাড়ি আমরা অ্যাক্সেলারেটর প্রেস করি, আমাদের সাথে সাথে রিয়াকশনটা কি, আমরা সাথে সাথে পিছের দিকে চলে যাই না? এই যে আমরা পিছের দিকে চলে যাচ্ছি, এটাই বেসিক্যালি ওরা বলছে যে রকেটেও সেম জিনিস। রকেটটা যখন উপরের দিকে যাচ্ছে, অ্যাস্ট্রোনটটা এই সিটের দিকে জাস্ট খালি কম্প্রেসড হইতেই আছে, রাইট? অ্যান্ড দেন when the first stage shuts down, that is যখন নাকি ফার্স্ট স্টেজটা খুলে যাচ্ছে, the astronaut is suddenly projected forwards by the seat. সো ফার্স্ট স্টেজটা খুলে যাওয়ার সাথে সাথে অ্যাস্ট্রোনটটা যে নাকি পিছের দিকে পুশড হচ্ছিল, সাডেনলি ও সামনের দিকে চলে আসতেছে। The astronaut is held in place by a safety strap. So অ্যাস্ট্রোনটটা যেন একদম বাড়ি না খায় বা ড্যাশবোর্ডে গিয়ে বেসিক্যালি হেডের সাথে কোলিশন না হয়, এই জন্য একটা স্ট্র্যাপ দিয়ে রাখছে, সেফটি স্ট্র্যাপ, সো দ্যাট বেসিক্যালি ও খুব জোরে গিয়ে কোলাইড না করে বা ও যেন ছিটকে পড়ে না যায়। আমাদের এখান থেকে এখন বলছে যে explain the effects experienced by the astronaut. You may assume that the forces provided by the first stage rocket motor is constant until the moment it's shut down. আচ্ছা, সো এখানে কয়েকটা পার্টস আছে। ইনিশিয়ালি কি বলতেছিল, ইনিশিয়ালি ওকে একটা আপওয়ার্ড ফোর্স দেওয়া হচ্ছিল না? ওই আপওয়ার্ড ফোর্স দেওয়ার কারণে কি হবে দেখেন, ইনিশিয়ালি রকেটটা অ্যাক্সেলারেট করতেছে বিকজ ও একটা আপওয়ার্ড ফোর্স পাচ্ছিল, রাইট? সো আমরা বলছি যে when the spacecraft is accelerating because of the force, right? সো স্পেসক্রাফট অ্যাক্সেলারেট করলে স্পেসক্রাফটের ভিতরে কে আছে? অ্যাস্ট্রোনটটা আছে, ওও কি করবে? ওও অ্যাক্সেলারেট করবে। সো দ্য অ্যাস্ট্রোনট অলসো অ্যাক্সেলারেটস অ্যাট দ্য সেম রেট। দেন সেকেন্ড পয়েন্টে বলতেছি the seat is applying a ফরওয়ার্ড ফোর্স টু দ্য অ্যাস্ট্রোনট, রাইট? সো যেহেতু
যেহেতু শিপটা বা হচ্ছে গিয়ে আমাদের স্পেসক্রাফটটা সামনের দিকে মুভ করতেছে, অ্যাস্ট্রোনটটাও কি করতেছে, অ্যাস্ট্রোনটটাও হইতেছে গিয়ে সামনের দিকে মুভড হচ্ছে। And Newton's third law বলে that every action has an equal and opposite reaction. So সিটটা যদি একটা ফরওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করে অ্যাস্ট্রোনটকে, by Newton's third law the astronaut is applying a backward force which compresses the seat. So astronaut সামনের দিকে ফোর্স ফিল করতেছে বিকজ অফ দ্য সিট, আর অ্যাস্ট্রোনট সিটকে কি করতেছে, রিয়াকশন ফোর্স দিচ্ছে ইন দ্য ব্যাকওয়ার্ড ডিরেকশন। এই যে অ্যাস্ট্রোনট যে সিটকে একটা ব্যাকওয়ার্ড ডিরেকশনে ফোর্স দিচ্ছে, এই জন্য সিটটা আস্তে আস্তে কি হয়ে যাবে, ইট উইল স্টার্ট টু কম্প্রেস, রাইট? অ্যাজ দ্য ফুয়েল ইজ ইউজড আপ, ফুয়েল ইউজ আপ করলে কি হবে, ওর ম্যাস আস্তে আস্তে ডিক্রিজ করবে, সো ম্যাস অফ স্পেসক্রাফট ডিক্রিজেস। ম্যাস কমে গেলে আমরা শিখছি এফ ইজ ইকুয়াল টু এম এ। যদি ম্যাস কমে যায় ওর অবশ্যই রেজাল্টেন্ট ফোর্সটা ডিক্রিজ করা স্টার্ট করবে, রাইট? অ্যান্ড যদি রেজাল্টেন্ট ফোর্সটাকে আমাদের কনস্ট্যান্ট রাখা লাগে, রেজাল্টেন্ট ফোর্সটাকে কনস্ট্যান্ট রাখার জন্য আমাদের অ্যাক্সেলারেশনকে অবশ্যই ইনক্রিজ করতে হবে। সো যেহেতু এখানে কোনো জায়গায় বলে নেই যে আমাদের ফোর্সটা চেঞ্জ হচ্ছে, আমাদেরকে কিন্তু বলে দিচ্ছে যে একটা আপওয়ার্ড ফোর্সই আছে ফার্স্ট স্টেজে, রাইট? এখানে আমরা ধরে নিচ্ছি এই ফোর্সটা কনস্ট্যান্ট থাকতেছে। সো ফোর্সটা কনস্ট্যান্ট থাকলে যেহেতু এফ ইজ ইকুয়ালস টু এম এ, স্পেসক্রাফটের ম্যাস শেষ হলে স্পেসক্রাফটের অ্যাক্সেলারেশন আরো বাড়া উচিত। সো এইটাই হচ্ছে গিয়ে আমরা আমাদের ফোর্থ পয়েন্টে লিখতেছি যে, অথবা থার্ড পয়েন্টে লিখতেছি যে অ্যাজ ফুয়েল ইজ ইউজড আপ ম্যাস ডিক্রিজ করতেছে, আর ম্যাস ডিক্রিজ করার কারণে অ্যাক্সেলারেশন বাড়তেছে। অ্যাক্সেলারেশন যত বাড়বে, ঠিক আছে, অ্যাস্ট্রোনট কি তত জোরে ফোর্স দেওয়া স্টার্ট করবে অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল। সো দ্য ফোর্স বিটুইন দ্য অ্যাস্ট্রোনট অ্যান্ড দ্য সিট ইনক্রিজেস, দাস ফার্দার কম্প্রেসিং দ্য সিট। সো যেহেতু অ্যাক্সেলারেশন বেড়ে গেছে, অ্যাস্ট্রোনটটা আরো জোরে হচ্ছে গিয়ে সিটকে ব্যাকওয়ার্ড পুশ দিচ্ছে, সো সিটটা আরো বেশি কম্প্রেসড হয়ে যাচ্ছে। অ্যান্ড ফাইনালি সেকেন্ড স্টেজে কি হয়ে যাচ্ছিল, যে জিনিসটা খুলে যাচ্ছিল, রাইট? খুলে গেলে দ্য সিট ডিকম্প্রেসেস when the force from the rocket motor becomes zero. সো ফোর্স চলে গেলে কি হবে, ফোর্স চলে গেলে এখন তার কম্প্রেস করার কেউ নাই, সো দ্য সিট উইল স্টার্ট টু ডিকম্প্রেস। আর ডিকম্প্রেস করার কারণে যে আমাদের যে অ্যাস্ট্রোনটটা আছে ও একটা সামনের দিকে ফোর্স ফিল করতেছে, ঠিক আছে, এখন সামনের দিকে চলে আসতেছে। So that's it for today. I hope you understood all the concepts and all the questions here. আমরা নেক্সট দিন নিউটনস লস এর যে পেয়ারগুলো দেখলাম, এই নিউটনস ল এর পেয়ারগুলো নিয়ে কথা বলবো। সো ওই ভিডিওটাও কিন্তু অবশ্যই একটা মাস্ট ওয়াচ করবো আমরা। So see you in the next class. Like, share and subscribe.